আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমার কেমিস্ট্রির ৩ নাম্বার অধ্যায়ের ওয়ান শট এমসিকিউটা শেষ করব। এখানে আমরা ২৯টা এমসিকিউর মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে কভার করছি। অবভিয়াসলি ৫টা থেকে ৬টা টাইপের মধ্যে। এই টাইপ ওয়াইজ যদি তুমি করে যাও, এখানে তোমার আটকানোর মতো আর কোনো এমসিকিউ বোর্ডে আর পাবা না। এখানে জ্ঞানমূলক থেকে শুরু করে তোমার ম্যাথ, টাফ, কনফিউশন সব টাইপের এমসিকিউ রাখা হয়েছে। সো যাদের প্রিপারেশন একটু খারাপ, তারা বুঝতেছো না এই টাইমে কিভাবে তুমি পড়াটা শেষ করবা, তাদের তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রিপারেশন। আমি ক্লাস শেষে পিডিএফটা তোমার কমেন্টে দিয়ে দিব, এখান থেকে দেখে নিবা। আর যাদের প্রিপারেশন খুবই ভালো, তারা দেখবে এই কারণে, কারণ এখান থেকে যে কনফিউশনগুলো আসতে পারে পরীক্ষায়, ওইগুলো তোমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা এখানে টাইপ ওয়াইজ এমসিকিউগুলোকে সলভ করতেছি। তাহলে ওই টাইপের যত কনসেপ্ট আছে তোমার ভালোভাবে রিভিশন হয়ে যাবে। বোঝা গেছে? সো আমরা যাদের প্রিপারেশন একটু খারাপ, কারণ ম্যাক্সিমাম প্রিপারেশন এমসিকিউতে খারাপ থাকে, আর যাদের প্রিপারেশন একটু ভালো, দুইজনেই আমরা এইটা যদি একটু করি, কারণ এটা আমাদের খুবই শর্ট টাইমের একটা ক্লাস, বেশিক্ষণ লাগবে না, তাহলে তুমি একটা ভালো কনফিডেন্স পাবা এমসিকিউর উপর। ঠিক আছে? তাহলে চলো শুরু করি আমরা আজকে। তো এখানে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের গঠন নিয়ে। সো প্রথমে আমরা এখানে কিছু টাইপ রাখছি। যেমন প্রথম টাইপে আমরা রাখছি হচ্ছে বেসিক কিছু কথাবার্তা মৌল নিয়ে। তো এই টাইপের প্রথম কোশ্চেনটাকে আমি বলছে, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতগুলা? এগুলো কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন, এগুলো তোমার মুখস্থ টাইপ। সো বইটা অনেক বড়, তাই না? বাট আমি যখন তোমাকে এটা সাজিয়ে দিচ্ছি, এখানে তুমি লিমিটেড টাইমের মধ্যে এটা করতে পারবা। বুঝতে পারছো? সো এখানে তোমার সবকিছু জানারও দরকার নাই। সো আমরা এখান থেকে এটা একটু আমরা ইয়ার জন্য মনে রাখবো যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে কত। আমরা মোট কতগুলো মৌল পাইছি এটা তো তোমরা সবাই জানো, তাই না? আমরা মোট মৌল পাইছি হচ্ছে আমরা মোট মৌল পাইছি হচ্ছে ১১৮টা। তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98। আবার এটা আবার ১১৮ দাগে আইসন। ঠিক আছে? কোনটি যৌগিক পদার্থ? আচ্ছা, যৌগিক পদার্থ দেখো, একটা আছে আমরা বলি মৌলিক, মৌলিক অণু বলে একটা কথা আছে, মৌলিক অণু বা পদার্থ। মৌলিক অণু বা পদার্থ মানে কি ভাইয়া? যেই পদার্থটা শুধুমাত্র একটা মাত্র মৌল দিয়ে গঠিত। কয়টা মাত্র? একটা। যেমন আমি যদি তোমাকে বলি, এক্সাম্পল যদি বলি হাইড্রোজেন, তারপরে আমি যদি বলি ক্লোরিন, তারপরে আমি যদি তোমার বলি অক্সিজেন, আমি যদি তোমার বলি নাইট্রোজেন, এই যে তুমি অণুগুলা দেখতেছো, এই অণুগুলা হচ্ছে একটা মাত্র মৌল দিয়ে তৈরি। যেমন হাইড্রোজেন যদি বলি শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে তৈরি, ক্লোরিন যদি বলি শুধুমাত্র ক্লোরিন দিয়ে তৈরি। তাহলে এগুলাকে আমরা বলবো হচ্ছে মৌলিক অণু বা পদার্থ। ঠিক আছে? মনে থাকবে? তাহলে পরীক্ষায় যদি তোমার এখান থেকে সিমিলার টাইপের কোশ্চেন আসে, মৌলিক অণু কোনটা, অবভিয়াসলি লাগাইতে পারবে, তাই না? ওকে। সো আরেকটা হচ্ছে তোমার যৌগিক, যৌগিক অণু বা পদার্থ। এই জিনিসটা কি তাহলে ভাইয়া? সো যৌগিক অণু বা পদার্থ মানে হচ্ছে যেখানে তোমার বুঝতে পারছো, মৌলিক একটা থাকে, যৌগিক থাকবে হচ্ছে দুই তিন টাইপস এর মৌল। যেমন আমি যদি তোমাকে বলি কার্বন ডাইঅক্সাইড, এখানে কে কে আছে বলো তো? কার্বন আছে, অক্সিজেন আছে। আমি যদি তোমাকে বলি পানি, পানির মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তার মানে এখানে একটা মৌল দিয়ে গঠিত না। যেহেতু এটা একটা মৌল দিয়ে গঠিত না, তাহলে এটাকে আমরা বলবো যৌগিক অণু বা যৌগিক পদার্থ। বোঝা গেছে? তাহলে মৌলিক অণু কখন বলবো? যখন একটা মাত্র মৌল দিয়ে গঠিত হবে। আর যৌগিক অণু বা পদার্থ কখন বলবো? যখন একের অধিক মৌল দিয়ে গঠিত হবে। নিচে কোনটি যৌগিক পদার্থ? লোহা, লোহা তো শুধুমাত্র লোহাই, আয়রনই আছে, এর মধ্যে কিছু নাই। রূপা, রূপাই আছে। তারপরে সালফার, সালফারে শুধু সালফারই আছে। ওকে। যদি মোম বলি, মনে রাখবা যে তোমরা মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? এটার মধ্যে হচ্ছে তোমার কার্বন এবং কি থাকে? হাইড্রোজেন থাকে। কার্বন এবং কি থাকে? হাইড্রোজেন থাকে। যেহেতু মোমের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে, দ্যাটস মিন কি ওইটা হচ্ছে তোমার একের অধিক আমাদের বলে দিয়ে গঠিত। তাহলে এটাকে আমরা কি বলবো? অবভিয়াসলি এটা একটা যৌগিক পদার্থ বা যৌগিক অণু। মনে থাকবে? সো আমরা আশা করি আমাদের টার্গেট হচ্ছে একটা এমসিকিউ কে এভাবেই পড়া, যাতে ধরো এই এমসিকিউটা বললাম, এখানে যে অ্যানালাইসিসটা করছি, এটা যদি তুমি একবার দেখো, তোমার লিটারালি মনে থাকবে। যে কোনো এমসিকিউ নতুন তুমি অ্যাপ্রোচ করতে পারো। সব তো তোমার এখানে এটাই হচ্ছে টাইপ ওয়াইজ তোমার প্র্যাকটিস করার আর কি সুবিধা। তারপরে আমরা চলো 3 নম্বরে দেখি আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের 3 নম্বর এমসিকিউতে কি আছে। আমাকে বলছে আমাদের শরীরে কত ধরনের মৌল রয়েছে। সো এটা আমাদের একটু মুখস্থটাই মনে রাখতে হবে। আমাদের যে হোল বডি, এটার মধ্যে 26 বা 26টা মৌল আমাদের আছে। ওকে। এখন আসো টিনের প্রতীক কোনগুলা। সো আমরা যারা কেমিস্ট্রি পড়ছি, আমরা সো মোটামুটি প্রতীক, এগুলো তো বেসিক জিনিস, এগুলো যদি না পারি তাহলে সামনে আগানোই যায় না। ঠিক আছে? তো এগুলোর মধ্যে আবার কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, ওগুলো আমাদের জানা থাকা লাগবে। আর প্রতীক জানলে অবভিয়াসলি তোমরা এখানে একটা সুবিধা পাবা, সেটা আমি একটু পরেই বলতেছি তোমাদের কি সুবিধা আছে প্রতীক জানলে। সো আমরা যদি বলি এখানে যে প্রতীক দেওয়া আছে, টিনের প্রতীক, আমরা সবাই জানি টিনের প্রতীক হচ্ছে কত? এসএন। ওকে, এসএন মানে হচ্ছে টিন। এখন এখানে আরো কতগুলো প্রতীক আছে যেগুলো তোমার একটু জানা থাকা লাগবে। যেমন আমি যদি বলি অ্যান্টিমনি,
সেটা হচ্ছে কত এসবি। ওকে, তারপর আছে তোমার গোল্ড, সেটা হচ্ছে এইউ। তারপর আছে কপার, সিইউ। তারপর আছে কত সিলভার, এজি। তারপর আছে কত মার্কারি, এইচ জি। তারপর আছে টাংস্টান, এই কয়েকটা জানলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আদার্স তো আছে, ওইগুলো তো তোমরা মোটামুটি জানো। এগুলো হচ্ছে তোমার একটু মানে বাইরের দিকে, 30-এর বাইরের দিকে, যদিও 2-3টা 30-এর মধ্যে আছে, মানে পারমাণবিক সংখ্যা। সো এই কয়েকটা জিনিস আমাদের একটু জানা থাকা লাগবে কমন পাওয়ার জন্য। ওকে, এখন আমরা এইগুলা জানলে আমাদের সামনে কি সুবিধা আছে, একটা জিনিস আছে এখানে, তাহলে আরেকটা জিনিস লেড আছে, লেড পিবি, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। ওকে, সো এই জিনিসগুলো জানলে আমাদের কি সুবিধা সেটা আমরা এখানে একটু খেয়াল করব, ঠিক আছে? দেখো এখানে বলছে টাংস্টান মৌলের লেটিন নাম কোনটা, একটু আগে যাই আমরা, হ্যাঁ। এখানে দেখো আমরা প্রতীকগুলো শিখছি না, প্রতীক থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এগুলো সব লেটিন নাম। ওকে, এখন আমাকে বলো টাংস্টান, একটু আগে বলছে এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে কোনটা? ডব্লু। এখন বলো এই যে যতগুলো নাম আছে ডব্লু কোনটার মধ্যে আছে বলো তো? ডব্লু কোনটার মধ্যে আছে? অনলি এটার মধ্যে না, তাহলে অ্যান্সার কোনটা? এটা বোঝা গেছে। এখন এটা তো তোমার এমসিকিউ, তাই না? সো যারা আমরা এগুলা লেটিন নাম পড়ে গেছি তারা তো খুবই ভালো, কোনো সমস্যা নাই। যারা পড়ি নাই তারা কিভাবে হচ্ছে আমরা এগুলো দাগাইতে পারি, আমরা ওই যে কয়েকটা যদি সার্টেনের যদি আমরা প্রতীকটা জানি, ওইখান থেকে আমি ইয়ে করতে পারবো। দেখো তোমার লেটির নাম থেকে তো প্রতীকটা নেওয়া হয়েছে, তাই না? তার মানে ওইটার যে প্রতীক আছে, প্রতীকের ওয়ার্ডগুলা অবভিয়াসলি নামের মধ্যে থাকবে। যদি নামের মধ্যে থাকে তাহলে বুঝবে হচ্ছে ওইটাই হচ্ছে তার নাম। বোঝা গেছে? যেমন এখানে আমি প্রতীক হচ্ছে ডব্লু, তাহলে এখানে এটার মধ্যে ডব্লু নাই, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, হবে কোনটা? এটা। ঠিক আছে, পরেরটা আসো, নিচের কোনটি অ্যান্টিফোনির লেটিন নাম? অ্যান্টিফোনি একটাকে কি বলছি ভাই, মনে রাখতে হবে এসপি। এখন খুঁজে এসপি কোনটার মধ্যে আছে। আমি যদি বলি প্রথমটা এটার মধ্যে এস আছে বাট কোথাও বি আছে, নাই, তাহলে এটা হবে না। এটার মধ্যে তো নাই, এসই নাই। এটার মধ্যেও এস নাই, বাদ। এটার মধ্যে দেখো এসও আছে, বিও আছে, তাহলে অ্যান্সার কোনটা? 4 নাম্বার স্টিভিয়াম। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি তাহলে এই টাইপের জিনিসগুলো অ্যান্সার করা পসিবল না? এটাই হচ্ছে আমাদের এখানকার সুবিধা। বোঝা গেছে? তাহলে আমরা যদি প্রতীকগুলো জানি, আমি লেটিন নামগুলোতে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারবো উইদাউট মেমোরাইজ। যারা করছো তারা তো খুবই ভালো, না করছো তাদের ক্ষেত্রে এটা খুবই হেল্প করবে এমসিকিউতে কমন পাওয়ার জন্য। ওকে, তারপর আমরা যাই নেক্সটে। তো এখানে আমাকে সংকেত নিয়ে কিছু টাইপের জিনিসগুলো আমরা রাখছি টাইপ 2 এর মধ্যে। তো এখানে আমাকে বলছে যে মৌলের একটি প্রোটনের ভর কত, এগুলা একটু মুখস্থ টাইপ জিনিসপত্র। সো প্রোটনের ভরটা হচ্ছে আমাদের 1.673 আর কি, এখানে 3 হয় যদি আমরা বলি, ইন্টু 10⁻24 গ্রাম। এটা আমাদের জানা থাকা লাগবেই। তুমি যখন ইন্টারে উঠবা তো ম্যাথ করতে গেলে অনেক ম্যাথে এগুলো তোমার ইয়ে দেওয়া থাকে না, একটু মুখস্থ লাগে আজীবনই। 8 নম্বর কোশ্চেন বলছে নিউটনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻34। একটা কথা মনে রাখবা যে প্রোটনেরটা হচ্ছে আমাদের 1.673, নিউটন থেকে একটু কম, -24 গ্রাম। এখানে কিন্তু কেজি যদি দেয় তাহলে কিন্তু -27 হয়ে যাবে, কারণ তুমি গ্রাম থেকে কেজিতে নিলে আরো 1000 দিয়ে ভাগ করতে হবে না, তখন কি হয়ে যাবে -24 থেকে 27 হয়ে যাবে। সো ইউনিটটা কি কেজিতে দাও নাকি গ্রামে দাও, এটা অবভিয়াসলি মাথায় রাখবা। ওকে, সো আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটনের ভর। আর নিউটনের ভর কত? নিউটনের ভরটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻34 গ্রাম। ওকে, সো নিউটনেরটা একটু বেশি। ঠিক আছে, তারপরে আমরা সামনে যাই। আমাকে বলছে যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? সো ইলেকট্রনের ভর আমরা জানি, একটু মাঝে মাঝে কোয়েশ্চেনটা পড়ে দেখবা, আমরা ইলেকট্রনের ভর অনেকে পড়ে আসছি, ধরো কত পড়ে আসছি, 9.11 10⁻, এটা ইলেকট্রনের ভর। আবার সেম কথা, কেজিতে নিলে তোমার আরো 1000 দিয়ে ভাগ করলে তখন এটা 28 থেকে 31 হয়ে যাবে এইটা। বাট সমস্যা কোন জায়গায়? বলছে আপেক্ষিক ভর। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে তুলনা। আপেক্ষিক মানে হচ্ছে তুলনা। আমরা যখন একটা পরমাণুর ওয়েটটা হিসাব বা ভরটা হিসাব করি তখন কিন্তু ইলেকট্রনের ভরটাকে 0 ধরে হিসাব করি, কারণ ইলেকট্রনের ভর হচ্ছে তোমার প্রোটন আর নিউটনের ভর থেকে প্রায় 1840 গুণ কম। সো এই জন্য এটাকে নেগলেক্ট করা হয়। সো এই অ্যান্সারটা আসলে কোনটা? 0।
যদি বলে এখানে খেয়াল রাখবা, যদি বলে ইলেকট্রনের ভর অবভিয়াসলি 9.11 10^28 গ্রাম হবে। বাট যদি বলে আপেক্ষিক ভর তাহলে অবভিয়াসলি কত হবে? 0 হবে। মাথায় রাখবে এটা, ওকে? একটি ইলেকট্রনের প্রকৃত ভর, এই যে এখানে বলছে প্রকৃত ভর, প্রকৃত ভর হলে ঠিক আছে, যদি বলতো আপেক্ষিক ভর তাহলে আবার কি? দিস ইজ নট রাইট। সো এখানে বলছে প্রকৃত আধান 1.6 10^19। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ থাকা লাগবে, এটা আসলেই ইলেকট্রনের আধান, বোঝা গেছে? আর ভর প্রোটন এর তুলনায় 1840 গুণ কম, এটাও ঠিক। সো অ্যান্সার কোনটা হবে? তিনটা। এই যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে মুখস্থ টাইপ, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে কয়েকবার একটু প্র্যাকটিস করে, ঠিক আছে? আর যেগুলো শর্টকাটে করা যায় সেটা তো আমি দেখাই দিব যে এটা তুমি এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? বাট সব শর্টকাটে বললে আরো সমস্যা, তাহলে শর্টকাট মনে থাকবে না। তারপরে আমাদের বলছে যে কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়। আচ্ছা, মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়, এখন চিন্তা করো যে এখানে অনেকগুলো প্রতীক আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে, আর এটা আছে এ আছে, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার। তো এখন যদি আমাকে বলে কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়, একটা মৌল চেনার জন্য কি দরকার বলো তো? আমরা কিন্তু যে একটা মৌলের চিনতে পারি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখো পারমাণবিক সংখ্যা বা তার প্রোটন নাম্বার থেকে। সো পারমাণবিক সংখ্যার প্রোটনের মধ্যে কোনো ইয়ে নাই, আমরা প্রোটন সংখ্যাটাকে কি বলি? পারমাণবিক সংখ্যা বলি। সো প্রোটন নাম্বার যদি আমি বলে দিই তাহলে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে পর্যায় সারণীর এই দিকে অবস্থান করতেছে। দ্যাট মিন ধরো সাপোজ এটা হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থান করে, তার মানে এটা ক্ষার ধাতু। এটা 17 নম্বর গ্রুপে অবস্থান করে, এটা হ্যালোজেন। এটা 18 নম্বর গ্রুপে অবস্থান করে, এটা নিষ্ক্রিয়। সো এটার ক্যারেক্টার সম্পর্কে তুমি জানতে পারতেছো, এন্ড এটার জানার ওয়েটা হচ্ছে কি? তার প্রোটন সংখ্যা। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা আমরা কি দাগাবো? অবভিয়াসলি প্রোটন সংখ্যা, কারণ প্রোটন সংখ্যা থেকেই পরবর্তীতে ওটাকে আমরা পারমাণবিক সংখ্যার অনুযায়ী আমরা ওই যে কি করছি যে আমাদের যে পর্যায় সারণী আছে ওটাকে সাজাইছি খুব সুন্দরভাবে, তাই না? সো তখন আমরা আসলে মেইন ফ্যাক্টরটাকে প্রোটন, তাহলে আমরা কাকে প্রাধান্য দিব? অবভিয়াসলি প্রোটন সংখ্যাকে। বোঝা গেছে? নিচের কোনটিতে নিউট্রন নাই? হিলিয়াম। আচ্ছা, নিউট্রন নাই এরকম একটা মাত্র পৃথিবীতে পরমাণু আছে, মানে একটা মৌল আছে, সেটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন, আর বাকি সবগুলোর মধ্যে নিউট্রন আছে, এটা মাথায় রাখতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবে শুধু একটা কি থাকে, যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে। আর আমরা বলতে পারি নট নিউট্রন, মানে কোনো নিউট্রন ওর থাকে না, তবে হাইড্রোজেন আইসোটোপগুলোতে থাকে, ওটা আমাদের আজকে আমরা ওটা দেখবো না। হাইড্রোজেন তোমার মোটামুটি 7টা আইসোটোপ আছে, এইটা বাদে বাকি 6টার মধ্যে তুমি আবার নিউট্রন পাবা। আচ্ছা, তারপরে পরে যায় আমাদের বলছে যে নিচের কোন মৌল এর ইলেকট্রন সংখ্যা 10 এবং নিউট্রন সংখ্যা 12 রয়েছে। বলছে কি ইলেকট্রন সংখ্যা 10 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 12। চিন্তা করে দেখো, আমি যদি প্রথমটা নেই, সোডিয়ামের মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে ওর ইলেকট্রন সংখ্যাটা কত হবে? 11 হবে। সো এটা প্রথমেই বাদ। এইটার মধ্যে দেখো যে আমাদের এইটার মধ্যে কি কি ইনফরমেশন পাইছি, যে এটার মধ্যে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11। আর আমরা যদি বলি প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11, ঠিক আছে? আর এখানে ভর সংখ্যা হচ্ছে কত? ভর সংখ্যা হচ্ছে 23, তাই না? ওকে, সো এখানে তাহলে সুতরাং নিউটন সংখ্যা কত হবে? সো নিউটন সংখ্যা কত হবে বলো তো? 23 মাইনাস 11 ইকুয়াল টু কত? 12, তাই না? নিউটন সংখ্যা কত হয়েছে? 12 হয়েছে। আর ওর ইলেকট্রন সংখ্যা কত ছিল বলো তো? ইলেকট্রন সংখ্যা কত? 11টা ছিল। ইলেকট্রন সংখ্যা কটা ছিল? 11টা। 11টা থেকে একটা মাইনাস করে দিছে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তাহলে এখন কয়টা আছে? 10টা। বুঝা গেছে? ওর ইলেকট্রন সংখ্যা কি করছে? মাইনাস করে এখন কয়টা আছে? 10টা আছে, যেহেতু একটা ত্যাগ করছে। তাহলে অ্যান্সার কোনটা হয়? অবভিয়াসলি এটা। বাকিগুলো চেক করে দেখো, বাকিগুলো তোমার আসবেই না, কারণ বাকিগুলো নিউটন সংখ্যা 12 কোনটাতে পাবা? এটার মধ্যে নিউটন সংখ্যা কত হবে? 16 মাইনাস 8 6, এটার মধ্যে কত? 16 মাইনাস 8 এটাও 8, 16 মাইনাস 8 এটাও 8। সো দুইটার কোনটাই হবে না। বোঝা গেছে? বেসিক জিনিস। সোডিয়াম প্লাস আয়নে কতগুলো ইলেকট্রন আছে? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, এখানে অত হার্ড কিছু নাই। সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11, ইলেকট্রন সংখ্যা 11, একটা ত্যাগ করছে, তার মানে কয়টা আছে এখন? 10টা। বুঝা গেছে? ইলেকট্রন সংখ্যা কয়টা এখানে? 10টা। ওকে, সো এই অধ্যায়টা আমাদের অত টাফ কিছু না, কিন্তু এখানে কিছু ওই যে তোমার মুখস্থ টাইপ জিনিসপত্র আছে, এইগুলো একটু মুখস্থ করা লাগবে। আচ্ছা, সো তারপরে আমরা দেখি যে এখানে বলছে এই পরমাণুর নিউট্রন সংখ্যা কত। খুবই সহজ কোশ্চেন। সো নিউট্রন সংখ্যা ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? ভর সংখ্যা
মাইনাস পারমাণবিক সংখ্যা। ওকে, এটা তো সবাই জানি আমরা, তাই না? কারণ একটা নিউটনের একটা ভর সংখ্যার মধ্যে কে থাকে? প্রোটন, নিউট্রন দুইটাই থাকে। সো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দিলে আলটিমেটলি কে থাকে? বা পারমাণবিক সংখ্যাটাই কি সংখ্যা? তার প্রোটন সংখ্যা, বাকি থাকে নিউট্রন। সো দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত? 26, 56, 26 কত হবে? বাই 30। বুঝা গেছে? আচ্ছা, তারপরে যাই। এখন আমাদের মডেল নিয়ে কিছু কোশ্চেন আছে, সিম্পল সিম্পল কিছু কোশ্চেন। ইলেকট্রন ঘূর্ণনের জন্য স্থায়ী হবে না, এই তত্ত্ব কে দিয়েছেন? আমরা দেখছিলাম যে আমাদের মোটামুটি 1911 সালে আমাদের রাদারফোর্ড হচ্ছে তোমার পরমাণু মডেলটা দিচ্ছে, দেওয়ার পরে যেহেতু উনি কোনো কক্ষপথের কথা বলেন নাই, সো ম্যাক্সওয়েল বলছে কি যেহেতু ওটা কক্ষপথ নাই তাহলে ঘুরতে ঘুরতে একসময় কি তার উপর পতিত হবে, আমরা স্থায়ী হবে না। যেমন ধরো কোনো একটা গ্রহ যদি তার কক্ষপথই না থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একটা সময় কি হবে? সূর্য গ্রহটাকে আকর্ষণ করে, যেটা মানে গ্রহটা তো সূর্যের উপর যায় পড়বে, ওটা এরকম হওয়ার কথা ছিল না যদি তার কক্ষপথ না থাকতো। তো এই কথাটাই বলছিল কি ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলছে যে যেহেতু রাদারফোর্ড তোমার কক্ষপথের কথা বলে নাই, যে কক্ষপথে ইলেকট্রন ঘুরে, তার মানে যে ও ঘুরতে ঘুরতে একসময় কার উপর পতিত হবে? নিউক্লিয়াসের উপর, মানে ওই ইলেকট্রনটা। সো এটা কে বলছে? এটা বলছে আমাদের ম্যাক্সওয়েল। ওকে, কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? বোর পরমাণু মডেল মনে রাখবা, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা মাথায় রাখলে আমরা যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো এখান থেকে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা যদি বলি কি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, তাহলে এখানে এক ইলেকট্রন বিশিষ্ট কি আছে? হিলিয়ামের ইলেকট্রন কয়টা? হিলিয়াম হচ্ছে 2, ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। আর লিথিয়ামের 3, একটা ইলেকট্রন ত্যাগ করছে, ওর 2টা। বেরিলিয়ামের তো কত? 4, 4টা ইলেকট্রন। তাহলে এখানে কোনোটা এটা হয়, এটা হয়, এটা হয়, হয় না। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। সো হাইড্রোজেন অ্যান্সার। ওকে, তারপরে যাই আমরা। এই কথাটা আমরা একটু নোট করে রাখবো, কারণ এটা আমাদের লাগবে। ওকে, তাহলে আমরা দেখি আমার পরবর্তী এমসিকিউতে কি আছে। সো আমাকে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য নয়? কখন প্রযোজ্য হবে না? যদি একটা ইলেকট্রন না থাকে। লিথিয়াম 2+, লিথিয়ামের কয়টা ছিল? লিথিয়াম হচ্ছে 3, 3, আর এখানে আছে কত? 2টা ত্যাগ করে দিয়েছি, ইলেকট্রন কয়টা আছে? একটা। তার মানে এটার মধ্যে হবে। বলছে প্রযোজ্য নয়, তাহলে এটা কাটো, মানে এটার মধ্যে হবে। হিলিয়ামের 2টা ইলেকট্রন ছিল, একটা ত্যাগ করে দিয়েছি, এটার মধ্যে একটা, তাহলে এটা হবে, বাট এখানে বলছে নয়, তাহলে ক্রস। হাইড্রোজেন প্লাস মানে কি? ওর মধ্যে একটা ইলেকট্রন আর ছিল, একটা ত্যাগ করে দিয়েছে, ওর মধ্যে ইলেকট্রন আছে নাই, তাহলে মানে এটা ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাহলে এটাই অ্যান্সার। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। বোঝা গেছে? বাট এখানে তো আমাকে বলছে প্রযোজ্য নয়। এই তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। কোনটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে। কেন হবে না? কারণ এটার একটাও ইলেকট্রন নাই। যদি একটা ইলেকট্রন না থাকে অথবা একের বেশি ইলেকট্রন থাকে তাহলে ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্লাঙ্ক ধ্রুবকের মানটা পরীক্ষায় প্রায়শই আসে, এটা একটু মাথায় রাখতে হবে। 6.626 10^34। এটা লেখা যায় কেজি মিটার স্কয়ার বাই সেকেন্ড, অথবা এটাকে জুল পার সেকেন্ডও লেখা যায়, দুইটাই। ওকে, একটু মুখস্থ রাখতে হবে এগুলা মানগুলা, ঠিক আছে? তারপরে দেখো আমাদের টাইপ 4 এর মধ্যে আছে ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে বেসিক কিছু জিনিসপত্র রাখার ট্রাই করছি। সো প্রথমে দেখো বলছে আয়রনের এম সেলে কয়টি ইলেকট্রন আছে? এম সেল, এম সেল মানে কি? এম সেল দেখো কে এল এম এন। আমরা যদি বলি কি কে এল এম এন, এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর, যেখানে এন এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 3, এন এর মান হচ্ছে 4, তাই না? এখন কথা হইল যে এন এর মান ধরো যে 1 2 3 4 হইলে সেগুলো আলাদাভাবে সুন্দরভাবে নাম করে ডাকি প্রধান শক্তি স্তরগুলোকে কে এল এম এন। তাহলে এখানে এন এর মানটা কত? এন এর মান হচ্ছে কত? 3। তাহলে আমি দেখবো 3 নাম্বার শক্তি স্তরে কতগুলা ইলেকট্রন আছে। তাহলে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটাই করে ফেলি ডাইরেক্টলি। হ্যাঁ, সো আয়রন মানে হচ্ছে কত? আয়রন মানে হচ্ছে তোমার 26, তাই তো? সো ইলেকট্রন বিন্যাস করলে 1s স্কয়ার
2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6। এখন 4s এর ঢুকবে না 3d তে ঢুকবে, আগে আগে 4s এ যাবে। 4s এ কেন যাবে? কারণ 4s এর পাওয়ার কম, শক্তি কম। তারপরে 4s পূর্ণ করে তারপরে যাবে 3d তে। বাট আমরা 3 গুলো একসাথে, 4 গুলোকে একসাথে, 2 গুলোকে একসাথে জন্য সিকোয়েন্সটা মেনটেন করলাম। তাহলে এখানে যেহেতু 26, এখানে তোমার কত হয়েছে 4 10 12 18 হয়েছে, এটা আবার যোগ করবা 20। তাহলে এখানে আর কত লাগে? 6 লাগে। এখন দেখো 3 নাম্বার শক্তি স্তরে কয়টা আছে, তাহলে দেখো 3 নাম্বার শক্তি স্তরে দেখো কে কে আছে। 2 প্লাস 6 প্লাস 6, তার মানে কত? 12 14। তাহলে অ্যান্সার কত হবে? 14। ওকে, তারপর বলছে যে আয়রন 3 প্লাসের এম সেলে ইলেকট্রন কতগুলা আছে। ওকে, সিমিলার কোয়েশ্চেন। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, যে আয়রনের ইলেকট্রন বিন্যাস আর আয়রন 3 প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, ডিফারেন্স কোথায়? আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, সো আমাকে বলে ইলেকট্রন যখন ত্যাগ করে কোথা থেকে ইলেকট্রন ত্যাগ করবে? মাঝখান থেকে? অবভিয়াসলি না, সবচেয়ে বাইরে যে তোমার প্রধান শক্তি স্তর আছে ওইখান থেকে ইলেকট্রন আগে ত্যাগ করবে, কারণ ওইখান থেকে ত্যাগ করা সবচেয়ে সহজ, কারণ ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে আমরা বাইরে থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে, তো বাইরে থেকে কয়টা ত্যাগ করবে? দুইটা ত্যাগ করার পরে তো এখন আরেকটা ত্যাগ করা লাগবে, এখন তো ভিতর থেকে করবে, মানে 3d থেকে করবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়ায়? হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6। আর 4s থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, আর পরে যায় আবার 3d থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কত হবে? 3d5। তাহলে কয়টা ইলেকট্রন আছে এখানে দেখো তো? এম সেলে হচ্ছে কত? n এর মান কত? 3। কয়টা আছে? 2 2 6 আর এটা কত? 5। সো আমরা বলতে পারি 8 5 13। তাহলে অ্যান্সার কত হবে ভাই? অ্যান্সার হবে 30। বোঝা গেছে? এই বেসিক জিনিসগুলো আমাদের কয়েকটা প্র্যাকটিস করলে, এখন এই টাইপের যে কোনো জিনিস দিলে তুমি পারবে না বের করতে, যে কোন সেলের মধ্যে কয়টা ছিল নাই, এই জিনিসগুলো। ওকে, তারপরে এখানে দেখো আমরা পরবর্তী ইয়াতে আছে যে আমাদের এইগুলোর মধ্যে কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে? যার শক্তি কম, যার শক্তি কম সেটার মধ্যে ইলেকট্রনটা কি করবে? যার শক্তি কম সেটার মধ্যে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এখন দেখি এটার মধ্যে শক্তি কেমনে বের করে। দেখো তাহলে 3d এর পাওয়ার কত? শক্তি কিভাবে বের করে ভাই? শক্তি হচ্ছে n প্লাস l করে শক্তি বের করে। ওকে, n প্লাস l করলে n এর মান কত? এখানে 3। ওকে, আর n এর মান কত? 3 না, প্রধান শক্তি স্তর তো 3। আর d এর মান বসাইতে হবে। তবে মনে রাখবা s এর মান হচ্ছে আমাদের কত? 0, p এর মান হচ্ছে তোমার 1, t এর মান হচ্ছে তোমার 2, f এর মান হচ্ছে তোমার কত? 3। সবগুলা মান আমাদের লাগবে। s এর মান 0, 0 থেকে শুরু করে তারপরে 1 2। ঠিক আছে, তাহলে এখানে d এর মানটা কত ভাইয়া? যে কোনো কিছু শক্তি কিভাবে বের করে? শক্তি বের করে হচ্ছে আমরা প্রধান শক্তি স্তরের সাথে তার উপশক্তি স্তরের মানটাকে যোগ করব। তাহলে প্রধান শক্তি স্তরের মান 3, উপশক্তি স্তরের মান d এর মান হচ্ছে 2, তাহলে কত আসে? 5। ওকে, 3d এর জন্য 5, আর 4s এর জন্য কত আসে? তাহলে 4 প্লাস s এর মান কত? এই যে এখানে লিখছি 0, তার মানে এটা মান আসে 4। ওকে, এটা 5 এটা 4। 4p এর মান 4 প্লাস p এর মান হচ্ছে কত? 1, এটার মান হচ্ছে কত? 5। ওকে, 4d এর মান 4 প্লাস d এর মান কত? 2, তার মানে কত? 6। তাহলে এখানে সবগুলোর মধ্যে মান কোনটার কম? অবভিয়াসলি এই যে এটা, আমরা অন্য কালার দিই, কোনটার মান সবচেয়ে কম? 4s এর মান সবচেয়ে কম। তাহলে আগে ইলেকট্রন কোনটাতে প্রবেশ করবে? 4s এর মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা মান কিভাবে বের করি? n প্লাস l, মানে প্রধান শক্তি স্তরের মান প্লাস উপশক্তি স্তরের মান। ডিতে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে? খুবই ইম্পর্টেন্ট, আমাদের কয়টা আছে? s p d f। সো s এর মধ্যে আমাদের কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2টা। p এর মধ্যে কয়টা? 6টা। আমরা যারা ইলেকট্রন বিন্যাস পারি এটা তো খুবই ইজি, এটা বলারও কিছু নাই। d তে কয়টা? 10টা। আর f তে কয়টা? 14। ঠিক আছে, সো d তে কত হবে? 10। এখন তারপরে বলছে যে 3d 4s দুইটির শক্তি কোনটার বেশি? আচ্ছা দেখি তো। সো 3d মানে হচ্ছে এটা শক্তি যদি করি তাহলে n প্লাস l, 3 n এর মান হচ্ছে 3 আর d এর মান হচ্ছে কত? spd মানে 2, তাহলে কত? 5। আর 4s এর মান হচ্ছে কত? 4 প্লাস 0, তার মানে হচ্ছে 4। তাহলে কোনটা শক্তি বেশি? 3d শক্তি বেশি না? সো 3d গ্রেটার দেন
4s। ওকে, আরেকটা কথা তোমরা এখানে মাথায় রাখবা, মাস্ট, যদি দুইটি অরবিটালের শক্তি সমান হয়, তাহলে যার n এর মান বড় তার শক্তি বেশি হবে। বুঝা গেছে? এইটা একটু মাথায় রাখবে তোমাদের। যদি দুইটার মান আসে না মাঝে মাঝে সমান হয়ে যায়, তখন ওইটার মান সমান হবে। যেমন এখান থেকে যদি আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল কেমন হইতে পারে, ধরো আমি বললাম 3d আর কত 4p, এটার মান কত দেখো তো, 3 প্লাস d এর মান হচ্ছে 2, 5 না? এটার মান দেখো 4 প্লাস 1, এটার মান কত 5। তাহলে এটার মধ্যে কোনটা শক্তি বেশি? যার n এর মান বেশি। তাহলে আমাদের শক্তি কোনটার বেশি হবে? 4p এর বেশি হবে। মাথায় রাখবো এগুলো, ঠিক আছে? ওকে, তারপর বলছে m সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? m সেল মানে কত? n = 3। তাহলে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কত? 2n স্কয়ার। তাহলে 2 ইনটু 3 স্কয়ার, তার মানে কত আসে? 9, 18। ওকে, অন্যগুলো আসলে পারবে না। যদি n এর মান যদি আমাদের 2 হয় 2 বসায় দিবা, n এর মান যদি 4 হয় 4 বসায় দিবা, যা আসে সেটাই হবে আমাদের आंसर। ওকে, সামনে যাই। তারপরে আমাকে বলছে যে আইসোটোপ থেকে কয়েকটা বেসিক কোশ্চেন, যেমন একটি পরমাণুর ভর এত হলে মৌলটির আপেক্ষিক ভর কত? ওকে, আপেক্ষিক ভর কেমনে বের করে? আপেক্ষিক ভর ইকুয়াল টু হচ্ছে আমাদের পরমাণুর ভর। পরমাণুর ভর বলতে আমরা অবভিয়াসলি প্রকৃত ভর নিব। কার্বনের 12, আইসোটোপের 1/12 অংশ নিব। ঠিক আছে, 1/12 অংশ নিব। তাহলে এখানে দেখো পরমাণুর প্রকৃত ভরটা কত দেওয়া আছে ভাই? এখানে 3.16 10 ইনভার্স -23 গ্রাম। আর কার্বনের 12 আইসোটোপের মানটা হচ্ছে 1.66 ইন্টু 10 ইনভার্স 24, ওকে 24 গ্রাম। এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। ওকে, সো আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই, দেখি আমাদের কত আসে। 3.16 ওকে, সো আমাদের 90 আসছে। কত আসছে? 90। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ভর। তাহলে যে কোনো কিছু আপেক্ষিক ভর বের করতে পারি। আচ্ছা, ক্লোরিনের দুইটি আইসোটোপ ক্লোরিন 35, ক্লোরিন 37 এর পর্যাপ্ততার শতকরা পরিমাণ কত? এটা তোমাদের বইয়ে দেওয়া আছে আর কি, বইয়ের একটা এমসিকিউ, মানে বইয়ের মধ্যে এই ম্যাথটা করা আছে। সো এটা ডিরেক্টলি তুলে দিয়েছে। সো আমাদের এটা একটু মনে রাখা দরকার। ঠিক আছে, এখানে এগুলো কিন্তু ম্যাথ করে বের করা যায়, বাট ম্যাথ করতেও দেয় না, ডিরেক্টলি তোমার মুখস্থ বসাইতে হবে। এখন এটা দেখো যে আমি বলতে পারি যে দেখো 35 আছে আর কত আছে এখানে? 35 আছে এখানে, আর হচ্ছে 37 আছে। তার মানে দেখো 35 অ্যাভেলেবল না 37 অ্যাভেলেবল, কেমনে বুঝবা? আমরা কিন্তু 35.5 পড়ছি, তাই না? আপেক্ষিক ভরটা, আপেক্ষিক ভর তো আইসোটোপ থেকেই বের করি আমরা, তোমরা বের করা জানো এগুলো। সো এখানে কে স্ট্র্যাটেজি ইউজ করতে পারি দেখো। তাহলে 35.5 এর কাছাকাছি কোনটা? 35 মানে 35 এর পার্সেন্টেজটা একটু বেশি হবে। তাহলে আমাদের এটা তো হবে না, কারণ এখানে 35 এর পার্সেন্টেজ কম। এটাও হবে না, 35 এর পার্সেন্টেজ কম। তাহলে হয় এটা হবে, না হলে এটা হবে। সো আমরা রাইট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, সো আমি এটা এই জন্য দেখালাম যে অপশন এলিমিনেট করার কিন্তু তোমার একটা ওয়ে আছে। যদি এটা করতে পারো তাহলে দেখেছো অজানা এমসিকিউ তুমি একটু ট্রাই করতে পারবা। ঠিক আছে, ধরো আমি এটা জানি না, তখন হয়তো বা গ আর ঘর মতো কোনো একটা দাগায় দিব, তো হওয়ার চান্স 50-50। তো এটা এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 75% হচ্ছে তোমার 35টা পাওয়া যায়, 37টা হচ্ছে আমাদের 25% পাওয়া যায়। ওকে,
সো তারপরে বলছে যে টেকনিশিয়াম 1919 এর লাইফ টাইম কত, এটা থেকে মুখস্থের একটু কোশ্চেন, তোমার আইসোটোপের ব্যবহার আছে কিছু বই লাস্টের দিকে, ওখান থেকে আমাদের আসে 6 ঘন্টা। ওকে, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? অনেক আইসোটোপের অনেক ইউজেস আছে, আইসোটোপের ইউজেসটা একটু পড়ে নিবে, এটা তোমার সিকিউ এমসিকিউ দুইটার জন্য কাজে দিবে। সো এইগুলো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ফসফেটের 32 যে আইসোটোপ আছে ওইটা ইউজ করা হয়, ঠিক আছে। সো আজকে আমাদের এতটুকুই ছিল, আমরা নেক্সট তোমাদের সাথে হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে দেখা হবে। আমরা কেমিস্ট্রি পুরোটা শেষ করব এরকম শর্টকাট দিয়ে। এই এমসিকিউ করার পরে লিটারালি তুমি কোথাও আটকাবে না, এটা করার পর যদি তুমি মডেল টেস্ট প্র্যাকটিস করো 25-এ 25 একদম নিশ্চিত। কেউ যদি আগে এমসিকিউতে খুব বেশি উইক হও, এই এমসিকিউ সবগুলো করে গেলেও তুমি একটা ভালো মার্কস 22-23 ইজিলি তুলতে পারবা। ওকে, আমরা ওইদিকে ফিজিক্সটাও প্রায় শেষের দিকে, ফিজিক্সের প্লে লিস্টটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো এখান থেকে। সিমিলার টাইপ ওয়াইজ ভাগ করা পিডিএফ হচ্ছে তুমি কমেন্টে পেয়ে যাবো সব কিছু। সো আশা করি যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবভিয়াসলি কে জানাবা, আরও কি বেটার করা যায় সেটা অবভিয়াসলি আমরা করবো। অ্যান্ড আমি মোটামুটি পদার্থবিজ্ঞান আর হচ্ছে রসায়ন এই দুইটা তোমাদের বোর্ডের জন্য ডেডিকেটেডলি এমসিকিউ সিরিজটা শেষ করে দেবো, ঠিক আছে। সো আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে।